সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ সপ্তম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত, এই অধ্যায়ের 162 থেকে 64 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো তথ্য উপাত্তের প্রথমেই আছে, আমরা আগের শ্রেণীতে জেনেছি পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যা সংখ্যায় উপস্থাপনযোগ্য। তথ্য ও উপাত্তকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে উপাত্তগুলোর মানের তুলনাকরণ ও সমজাতীয় উপাত্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঘটনাকে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গভাবে সংখ্যাবাচক ব্যাখ্যা দেয়। পরিসংখ্যানের উপাত্তসমূহ বিবরণ এক নজরে চট করে বোঝার জন্য নানা ধরনের লেখচিত্র ও সারণী ব্যবহার করা হয়। এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা শিখবে গণসংখ্যা সারণী কী তা ব্যাখ্যা করতে পারবে। শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত আকারে প্রকাশ করতে পারবে। আয়তলেখা অঙ্কন করতে পারবে। অঙ্কিত আয়তলেখা হতে প্রচুরক বের করতে পারবে। আর অঙ্কিত আয়তলেখা হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এই জিনিসগুলো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা শিখবে। এরপর তথ্য উপাত্ত। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য উপাত্ত সম্বন্ধে জেনেছি। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এইগুলো। তো এখানে নম্বরসমূহ এই তালিকা একটি পরিসংখ্যান, সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। এরপরে আছে পরিসংখ্যানের উপাত্ত। উৎস অনুযায়ী পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের, একটা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, একটা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এবার প্রাথমিক উপাত্ত। পূর্ব বর্ণিত কোনো এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত, অর্থাৎ এর উপপাত্য প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে। সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত। আর সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্ত নির্ভরযোগ্যতা অনেক বেশি। আর মাধ্যমিক উপাত্ত, যে পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা আমাদের প্রয়োজন, যেভাবে গণিতে প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবে তাপমাত্রার তথ্য আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। সুতরাং এখন উৎস হচ্ছে পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আর অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না, সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম। অর্থাৎ মাধ্যমিক উপাত্ত হচ্ছে অন্যের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, আর প্রাথমিক উপাত্ত হলো সরাসরি তথ্য সংগ্রহ করা। অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, পূর্বে বর্ণিত শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বরগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। এখানে নম্বরগুলো এলোমেলো আছে, নম্বরগুলো মানের কোনো ক্রম অনুসারে সাজানো নেই। অর্থাৎ বিন্যস্ত উপাত্ত বর্ণিত নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পাই এত, এই সংখ্যাগুলো সাজানো আছে। এভাবে সাজানো উপাত্তসমূহকে বিন্যস্ত উপাত্ত বলে। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? একটা হলো প্রাথমিক উপাত্ত, আর একটা হলো মাধ্যমিক উপাত্ত, আর একটা হলো বিন্যস্ত উপাত্ত, আর একটা অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সহজ নিয়ম: উপরের বর্ণিত প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 50 এবং সর্বোচ্চ নম্বর 100। এখানে নম্বরের ব্যাপ্তি হলো 100 থেকে 50। এখন শ্রেণীবিন্যাস করার জন্য 50 বা 50-এর কম সুবিধাজনক যে কোনো একটি সংখ্যা ধরা যায়। এখানে 46 থেকে শুরু করে প্রতি 5 নম্বরের ব্যবধানে শ্রেণীবিন্যাস গঠন করা হয়েছে। এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 5। উপাত্তের সংখ্যা উপর ভিত্তি করে সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে কতগুলো শ্রেণীতে সাধারণত বিভক্ত করার প্রক্রিয়া হলো শ্রেণীবিন্যাস। আমি আবার বলতেছি যে উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে কতগুলো শ্রেণীতে সাধারণ বিভক্ত করার প্রক্রিয়াই হলো শ্রেণীবিন্যাস। উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত সর্বনিম্ন 5, সর্বোচ্চ 15 নির্ধারণ করা হয়। শ্রেণী বিন্যাসের উপর শ্রেণী সংখ্যা নির্ধারণের জন্য নিচের সূত্র ব্যবহার করা হয়। এই যে পরিসর, এটাকে বলা হয় পরিসর। পরিসর সমান সমান বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তার উপাত্তের শ্রেণী সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 শ্রেণী ব্যক্তি, অর্থাৎ 10 থেকে 50 বিয়োগ আর যোগ 51। 5 দিয়ে ভাগ করলে 10.2।
আমরা ভগ্নাংশ রাখতে পারবো না, এটা পূর্ণ সংখ্যা করে দিয়ে পরবর্তী পূর্ণ সংখ্যা 11 সেটাই এখানে করা দেওয়া হয়েছে। শ্রেণীর সংখ্যা দশমিক ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যাটিকে শ্রেণীর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়, যেটা আমি করে দিয়েছি এখানে। সুতরাং 46 থেকে আরম্ভ করে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণীবিন্যাস তৈরি করলে শ্রেণীর সংখ্যা হবে 11টি। প্রথমে বাম পাশে একটি কলামে নম্বর সমূহের শ্রেণীগুলো লিখতে হবে। এরপর প্রাপ্ত নম্বরগুলো একে একে বিবেচনা করে প্রথম নম্বরে যে শ্রেণীতে পড়বে তার জন্য ওই শ্রেণীর ডানে আর একটি কলামে ট্যালি চিহ্ন দেই। কোনো শ্রেণীতে যদি 4-এর বেশি ট্যালি চিহ্ন পড়ে তবে পঞ্চম ট্যালি চিহ্নটি 4টি চিহ্ন জুড়ে আড়াআড়িভাবে দিতে হবে। এভাবে শ্রেণীবিন্যাস শেষ হলে ট্যালি চিহ্ন গণনা করে শ্রেণী অনুযায়ী গণসংখ্যা বা ঘটন সংখ্যা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কোনো শ্রেণীতে যতজন ছাত্র অন্তর্ভুক্ত হয়েছে তাই হলো ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা। তাহলে ঘটন সংখ্যা বা গণসংখ্যার সংজ্ঞাটা অনেক সময় আসে। সংজ্ঞাটা কি তাহলে? যে কোনো শ্রেণীতে যতজন ছাত্র অন্তর্ভুক্ত হয়েছে তাই হলো ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা। গণসংখ্যা সম্পর্কিত সারণী গণসংখ্যা সারণী উপরের আলোচনা ও বর্ণিত বিন্যস্ত পথকে বিন্যস্ত করা হলো, অর্থাৎ গণসংখ্যা সম্পর্কিত সারণী গণসংখ্যা সারণী। এদিক দিয়ে শ্রেণীব্যাপ্তি, এদিক দিয়ে ট্যালি, এই যে ঘটন সংখ্যা বা গণসংখ্যা শিক্ষার্থী সংখ্যা 46 থেকে 50-এর মধ্যে 1 জন, 51 থেকে 55-এর মধ্যে 1 জন, 56 থেকে 60-এর মধ্যে 4 জন, 61 থেকে 65-এর মধ্যে 4 জন, 66 থেকে 70-এর মধ্যে 3 জন, 71 থেকে 75-এর মধ্যে 4 জন, 86 থেকে 80-এর মধ্যে 2 জন, 81 থেকে 85-এর 5 জন, 86 থেকে 90 পর্যন্ত 4 জন, 91 থেকে 95 পর্যন্ত 4 জন, 96 থেকে 100 পর্যন্ত 3 জন। এই টোটাল গণসংখ্যা যোগ করলে কত হয়? হলো 35। তাহলে এই সারণীটা এতক্ষণ বলা হলো যে গণসংখ্যার সারণী, নম্বরের শ্রেণী এটা, ট্যালির শ্রেণী এটা, আর গণসংখ্যা বা ঘটন সংখ্যার শ্রেণী এটা, যোগফল 35। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিষয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।